গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে না একটা বড় কাজ করেছি। মাঝে মধ্যে টুকটাক ক্লিনিং করা হলেও মাসে একবার করে আমি বাথরুমটাকে ডিপ ক্লিনিং করি। গতকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে বাথরুমের মেঝেতে আয়রন পাউডার ছড়িয়ে রেখেছিলাম আজকে ক্লিন করব বলে। তো চলুন বাথরুমটা আজকে ক্লিন করে নিই। আমি সবসময় আগের দিনে ঠিক করে রাখি যে পরের দিন সকালবেলা আমি কি কি কাজ করব। প্রত্যেক দিন একটু একটু করে আমি ঘর বাড়ি ক্লিনিং করি। তো কোনো দিন বাথরুম ডিপ ক্লিনিং করলাম, কোনো দিন বেডরুম করলাম, কোনো দিন বা কিচেন করলাম, এইভাবে একটু একটু করে করতে হয়। তো কালকে রাতেই ভেবে রেখেছিলাম, তাই কালকে রাতে না একটু আয়রন পাউডার আমাদের যে বাথরুমের ফ্লোর সেখানে ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম। কেন বলুন তো? আমাদের এখানে না জলে প্রচণ্ড আয়রন, ওই যে হলুদ আয়রন যেটা হয়, প্রচুর আয়রন। তো যেই কারণে আমাদের বাথরুমে না আয়রনটা পড়ে। তো আমাদের বাথরুমে যদিও না একটা ফিল্টার বসানো রয়েছে, যে ফিল্টারের মধ্যে জল পড়ে সেই ফিল্টার থেকে বেশ পরিষ্কার জলটাই বের হয়, কিন্তু কি বলুন তো, মাঝে মধ্যে ফিল্টারের জল না থাকার কারণে ডাইরেক্ট কলটা তো খোলা হয়, আর ওই ডাইরেক্ট কলের জলটা বাথরুমে পড়লেই বাথরুমে আয়রন জমে যায়, ফ্লোরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। যদিও আমি যখন এই ফ্লোরের জন্য টাইলস পছন্দ করেছিলাম, এমন একটা কালারের টাইলস পছন্দ করেছি যেটা আয়রনের কালারের সাথে অনেকটা ম্যাচ হয়, কারণ আয়রন যাতে পড়লেও খুব একটা বোঝা না যায়, সেই জন্যই আর কি। তো যাই হোক, শুধু তো আয়রন না, বাথরুম এমনিতেও ক্লিন করতেই হবে মাঝে মধ্যে। তো সপ্তাহে একদিন করে আমি এমনি টুকটাক ক্লিন করি, আর মাসে একবার করে আমি কিন্তু ডিপ ক্লিনিং করি বাথরুমটাকে। আয়রন পাউডার মেঝেতে ছড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, পুরো সারা রাত ভিজেছে। এখন সকালবেলা মেঝেটা ভালো করে আমি পরিষ্কার করব, যাতে করে আয়রনগুলো উঠে যায়, কারণ ওই আয়রনগুলো একমাত্র আয়রন পাউডারে ভালো মতো পরিষ্কার হয়। তবে এখন তো অনেক ধরনের ফ্লোর টাইলস বলুন বা এমনি টাইলসের যে ক্লিনারগুলো সেগুলো পাওয়া যায়, তো সেগুলো কিনে নিলেও হয় একটা। আমি এখানে একটু হারপিক দিয়ে দিচ্ছি, আর হারপিকটা দিলেও না অনেকটা পরিষ্কার হয়ে যায় এই মেঝের টাইলসগুলো। আয়রন পাউডার সাথে করে একটু হারপিক একসাথে মিশে এখন আমি ভালো করে ফ্লোরটাকে পরিষ্কার করছি। আর আমি ওই যে হ্যান্ড স্কচ ব্রাইটটা রয়েছে, হ্যান্ডেল দেওয়া স্কচ ব্রাইটটা, সেটাকে এখন পায়ের মধ্যে ভরে নিয়েছি, তারপরে পা দিয়েই পরিষ্কার করছি। কারণ হাত দিয়ে যদি আমরা এত পরিমাণ ডলি, হাতে ভীষণই ব্যথা করবে। বিশেষ করে আমার না একটু হাতে অনেক ভারী কাজ করলে বা একটু বেশি কাজ করলেই যন্ত্রণা করে, যে কারণে আমি পা দিয়ে এটাকে পরিষ্কার করছি। আর পা দিয়ে করতে না সুবিধা, হাত দিয়ে করতে ভালোও লাগে না, দেখবেন বাথরুম টাথরুম পরিষ্কার করতে ইচ্ছাও করে না। তো আমি এই দিকটা, আমাদের যে কোমরটা বসানো, আর আমাদের কোমরটা এমন একটা জায়গায় বসানো রয়েছে বাথরুমে, যে সামনাসামনি থেকে যদি কেউ বাথরুমটা দেখে তাহলে কোমরটাকে দেখতেই পাবে না। এটা একটা পজিটিভ পয়েন্ট, এটা ভালো হয়। মানে পুরো সামনাসামনি, বাথরুমের সামনাসামনি যদি কোমর বলুন বা ইন্ডিয়ান টয়লেট থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। তো এটাকে আমি উপর যে অংশটা কোমরের, সেটাকে আমি এই যে হ্যান্ড স্কচ ব্রাইট এটা দিয়ে একটু পরিষ্কার করে নেব। আর এমনিতে তো ভেতরে হারপিক দিয়ে পরিষ্কার করাই হয়, তো উপরটা এভাবে আমি পরিষ্কার করি, মানে পুরোটাই আমি ভালো করে পরিষ্কার করে নিই, যাতে একদমই পরিষ্কার থাকে, দেখতে পরিষ্কার লাগে আর কি। কারণ পরিষ্কার থাকাটা এক তো ব্যাপার, আর দেখতেও পরিষ্কার রাখাটা একটা ব্যাপার, কারণ দেখতে পরিষ্কার রাখলে একটা ফ্রেশ ফিল হয়, ভালো লাগে আর কি। তো এই জায়গাটাও ভীষণ আয়রন জমেছিল, যেখানটায় কোমরটা রয়েছে, আর কোমরটা আমাদের একটু উঁচু জায়গায় করা আর কি, এটাতে করে সুবিধা হয়। আর একদম একঢালা বাথরুম আর কোমর মানে একই সমতলে করলে সেটা আমার ভালো লাগে না, এই জন্য এইভাবে করেছি আমি। আর দেখুন, মানে কোমরটা এমন একটা সাইডে করা, মানে সামনাসামনি দরজার সামনে থেকে কিন্তু সহজে বোঝা যাবে না। তো আমার ওই দিকটা বেশ ভালো করে ক্লিন হয়ে গেছে, আর দেখুন কতটা কিন্তু পরিষ্কার হয়েও গেছে। এখন শুধু আমি জল ঢেলে এই যে ওয়াইপারটা দিয়ে ভালো করে জলগুলো টেনে টেনে দিচ্ছি। আর এই ওয়াইপারটা না ভীষণই উপকারী, দেখেই তো বুঝতে পারছেন এটা অনেক পুরনো। আর এই ওয়াইপারটা দিয়ে আমি প্রত্যেক দিনই বাথরুম কিন্তু এইভাবে জল ঢেলে একবার করে, মানে স্নান করার পরে একবার করে এরকমভাবে মানে জলটাকে দিয়ে পরিষ্কার করে দিই, তাতে করে না বাথরুমটা বেশ পরিষ্কার থাকে। স্নানের পরে আমরা যখন সাবান মাখি, ওর ফেনাগুলো দেখবেন মানে বাথরুমের যে নালা রয়েছে ওখানে গিয়ে আটকে থাকে। তো এবার আমরা যদি একবার করে এরকম জল দিয়ে ওইগুলো সরিয়ে দিই, তাহলে কিন্তু বাথরুমটা সহজে নোংরা হয় না, পরিষ্কার থাকে। আর ওই যে সাবানের ফেনাগুলো যদি জমে থাকে নালার ওখানে, তাহলে কিন্তু ওটাই মানে ময়লা হয়ে যায়
আর কি, বাথরুমটাকে ময়লা করে। তো এইভাবে জল দিয়ে প্রত্যেকদিন একবার করে স্নানের পরে আমি পরিষ্কার করে দিই বলে খুব একটা ময়লা পড়ে না। আমাদের বাথরুমে যে ময়লাটা পড়ে সেটা হচ্ছে আয়রন। আর এটা দেখেই বুঝতে পারছেন কত জলে আয়রন, মানে ওই বালিগুলো পুরো হলুদ হয়ে গেছে আয়রনে, আর ওই বালিগুলোই কিন্তু আসলে জলটাকে ফিল্টার করে। তো এই জলটা কিন্তু বেশ পরিষ্কার পাওয়া যায়, এতে করে জামা কাপড় কাচি, আমরা স্নান করি, বাথরুম পরিষ্কার করি, সবটা করি। তো এই ফিল্টারটাও কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে পরিষ্কার করতে হয়, কারণ ফিল্টারটাতেও আয়রন পড়ে পড়ে ফিল্টার কিন্তু একদম জমে যায়, তখন জলটা অনেকটা কম পড়ে। তো দেখুন এইদিকে একদম সুন্দরভাবে কিন্তু আমার বাথরুম পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। সাথে কিন্তু আমি বাথরুমের দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছি, যদিও দেওয়ালে সেরকম একটা ময়লা পড়েনি, কিন্তু মাঝে মধ্যে যদি এইভাবে মুছে নেওয়া হয় দেওয়ালগুলো একদম চকচকেই থাকে কিন্তু। আর আমার বাথরুমের দেওয়ালে যে টাইলসটা সবার ভীষণ পছন্দ, মানে যখনই বাড়িতে কেউ আসে সবাই ভীষণ পছন্দ করে। তবে ওই যে সাদা রং রয়েছে, সাদা রংটা নিয়ে একটু ভয় হয় যে সাদা রংটা নষ্ট হয়ে যেতে পারে, মানে এমনিতেই তো জলে ভীষণ আয়রন, জলের ছিটা লেগে লেগে আয়রন জমে যেতে পারে, সেই জন্য আমি মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে দিই যাতে করে ময়লাটা সহজে জমে না। যতটা পারি চেষ্টা করি সবসময় ক্লিন রাখার, তাতে করে দেখতেও ভালো লাগে। আর বাথরুম এমন একটা জিনিস যেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ওটাই আমাদের কিন্তু একটা হাইজিনিক ব্যাপার, মানে হাইজিন মেনটেন অবশ্যই করতে হবে বাথরুমের জন্য, যে কারণে বাথরুমটাকে কিন্তু সব থেকে বেশি আগে পরিষ্কার করার প্রয়োজন। যাই হোক, অনেক বড় একটা কাজ সকাল সকাল করে ফেলেছি, আর তারপরে স্নান সেরে চলে এসেছি। সকালবেলা আরও একটা বড় কাজ করে নিয়েছি, স্নানটাও অনেকটা বড় কাজ। এখন এই যে আমার তুলসী পটে একটু জল দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তবে তুলসী পটে জল দিতে আসার আগেই না আমি রান্নাঘরে একটু ঢুকেছিলাম, ঢুকে না আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ না হলে আমার বর মানে সকালবেলা তো খাই তাড়াতাড়ি, ও আবার বকাবকি করবে দেরি হয়ে গেলে, ওই জন্য আর কি ভাতটা বসিয়ে দিয়ে আমি তারপরে ওইদিকে গেছিলাম। তো এখন এসে দেখছি ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আজকে আমার বর বাড়ির ওপর থেকে রেখেছে হচ্ছে লোটে মাছ, আমরা এই মাছগুলোকে না লোটে মাছই বলি, আপনারা যদি অন্য কোনো নামে ডাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী নামে চেনেন এই মাছগুলো। তো মাছগুলো না আমি এখন তো ঝুরঝুরে করেই রান্না করব, আর ঝুরঝুরে করেই আমরা বাড়িতে রান্না করে থাকি। তাছাড়া আর অন্য কোনো রেসিপি আমার এই মাছের ভালো লাগে না। হ্যাঁ, তবে অনেকে ওই যে কাটলেট করে ওগুলো ভালো লাগে খেতে। এবার মাছগুলোকে একটু ভেজে নিয়ে সাথে সাথে সেদ্ধও হয়ে গেল, আর ওই যে ভিতরে যে কাঁটাগুলো থাকে বড় কাঁটাগুলো, সেই মাছের বড় কাঁটাগুলোকে না এইভাবে আমি বেছে বেছে তুলে নিচ্ছি, না হলে খাওয়ার সময় মুখে পড়লে খুব বিরক্ত লাগে। তো আমি সবটা রেডি করে নিয়েছি, একদম পেঁয়াজ রসুন আদা সাথে একটু টমেটো কেটে নিয়েছি, তারপরে মাছটা এখন বসিয়ে দিচ্ছি। আর এই মাছটা অনেকে আবার একটু ঝোল ঝোল করেও রান্না করে থাকে, তবে আমার সেটা একদমই ভাল লাগে না, খুব গন্ধ লাগে। মাছটা যখন আমি কাটছিলাম ধুচ্ছিলাম তখনই আমার নাকে ভীষণ গন্ধ লাগছিল। তবে এই যে ঝুরঝুরে করে একটা যে রান্না করি, মানে এটাকে ভর্তাও বলা যেতে পারে, সেদ্ধ করে আর কি, মানে যখন মাছটা ভাজি না তখনই সেদ্ধ হয়ে যায়, তো আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন হয় না। তো এই যে ভর্তা বলেন বা এই ঝুরঝুরে রেসিপিটা বলেন, এটাতে কিন্তু গন্ধ লাগে না, মাছটা দিব্যি খাওয়া যায়, যে কারণে আমি শুধুমাত্র এই মাছটার এই রেসিপিটাই পছন্দ করি। সমস্ত মশলাগুলো আমি একটুখানি কষিয়ে নিয়ে এবার ওই যে মাছটা ভেজেছিলাম, আর ভাজার সময় কিন্তু মাছটা একদম এরকমই হয়ে যায়, মানে একদম গলে যায় আর কি, মাছটা সেদ্ধও হয়ে যায় আর সাথে করে একটু ভাজা ভাজাও হয়ে যায়। তো সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু আর কোনো কাজ না, এবার একদম লো ফ্লেমে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর আস্তে আস্তে একটু একটু করে মাঝে মধ্যে নাড়া দিচ্ছিলাম। তো এইভাবেই পুরো মানে মশলার সাথে মাছটা ভালোভাবে মিশে গেছে, মাছটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে না আমি একদমই শুকিয়ে নেব, মানে একটুও মানে জল থাকতে দেব না। এইভাবে দেখুন ভালো করে শুকিয়ে নিচ্ছি, যে কারণে কড়াই লেগে যাচ্ছে। আর ভালো করে না শুকালে কিন্তু মাছের যে বাজে গন্ধটা সেটা খুব নাকে লাগবে, এই কারণে আমি মাছটাকে ভালো করে শুকনো করে রান্না করি। তো এই যে আমার লোটে মাছের ভর্তা রান্না হয়ে গেছে, বা ঝুরঝুরে রেসিপি যেটাই বলুন না কেন হয়ে গেছে। আজকে সকাল থেকে সারাদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, একদমই গরম নেই, সেই কারণে না কাজ করে শান্তিও পাচ্ছি। সকালবেলা বাথরুম পরিষ্কার করতে গিয়ে না আমার অনেকটা পরিশ্রম হয়েছে, তবে যদি গরম থাকতো না তাহলে সত্যি আমার ভীষণ ক্লান্ত লাগতো, ভালোই লাগতো না। আর গরম নেই বলেই না বাথরুমটা পরিষ্কার করেও বেশ আরাম পেয়েছি। তো এখন আমি ধীরে সুস্থে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ এই রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলেই আমার সারাদিন মনে হবে সব
সবথেকে বড় কাজ হয়ে গেল। আর রান্নাঘরটাকে, এই স্ল্যাবটাকে আমি ভালো করে পরিষ্কার করছি, একটু তেলতেলা হয়ে গেছে। যেহেতু আমার কোনো চিমনি নেই, আবার যে রান্না করছি তার সামনেও কোনো জানালা নেই, যেই কারণে না আমার রান্নাঘরে একটু তেলতেলা ভাব সব জায়গাতেই থাকে, বিশেষ করে মেঝেটা। কালকে তো আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কালকে কিন্তু আমি রান্নাঘরের মেঝে আর বারান্দাটা একদম সার্ফ দিয়ে ভালো করে ডিপ ক্লিনিং করেছিলাম, কারণ বেশ কদিন ধরে দেখছি তেলতেলা একটা, মানে মুছলেও না তেলতেলা ভাবটা যাচ্ছিল না, তাই সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝে মধ্যে এইভাবে সার্ফ দিয়ে যদি মেঝেটা ডিপ ক্লিনিং করা হয় তাহলে কিন্তু পায়ে যে চ্যাটচ্যাটে ভাব সেটা লাগে না। আর জানেন তো, মানে আমি যদি এগুলোকে ভালো করে ডিপ ক্লিনিং না করি, মানে এই যে ফ্লোরগুলোকে, রান্নাঘরের ফ্লোর বলুন বা সামনের বারান্দার ফ্লোর বলুন, তাহলে ওই যে চ্যাটচ্যাটা তেলের যে চ্যাটচ্যাটা ভাবটা না, সেটা পায়ে পায়ে না ঘরেও চলে যায়, তো ঘরের মেঝেগুলোও দেখি চ্যাটচ্যাটা মতন হয়ে যায়, বাজে লাগে। তো যেই কারণে আগে কিন্তু আমাকে রান্নাঘরটা আর যে সামনের বারান্দাটা সবসময় কিন্তু ভালো করে সার্ফ দিয়ে মুছে পরিষ্কার রাখতে হবে, না হলে আমার ঘর বারান্দা, ওই দিকের বারান্দা সব কিন্তু এরকম তেল চিটচিটে হয়ে যাবে। সকাল থেকে একটা বাচ্চার সামলে সংসারের প্রত্যেকটা কাজ নিজে হাতে করা, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো এই সমস্ত করতে আমার প্রচুর পরিশ্রম হয়ে যায়। কিন্তু যখন দিন শেষে না আমার ঘর বাড়িগুলোকে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই, মনের মধ্যে এত শান্তি লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে যখন আমি স্নান টান করার পরে বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একদম ঘরবাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, মনটা ভীষণ আনন্দ লাগে, ভীষণ একটা ফ্রেশ ফিল হয়। আমি প্রত্যেক দিনই কিন্তু রান্নাঘর বলুন বা এমনি ঘরগুলোকে বলুন একটু লাইজল দিয়ে মুছি। লাইজলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ থাকে মেঝেতে, মানে ঘরের মধ্যে একটা বেশ ফ্রেশ ফিল লাগে। আর তাছাড়াও যে তেল চিটচিটা যে ভাবটা, সেটাও কিন্তু অনেকটা কমে যায়। আর আমার ভয়েস ওভারে না আপনারা মাঝে মধ্যেই বৃষ্টির আওয়াজ শুনতে পাবেন, তার কারণ এখন তো সারা দিনই বৃষ্টি হচ্ছে, যখনই ভয়েস ওভার দিই না কেন বৃষ্টি হচ্ছে। আর আমার যেহেতু উপরে টিনের শেড, যে কারণে না টিনের উপরে আওয়াজটা ভীষণ বাজে লাগে, বৃষ্টির আওয়াজটা, আর সেই জন্য ভয়েস ওভারে বৃষ্টির আওয়াজটা একটু বাজেই শুনতে লাগে। তো এই তো রান্নাঘর পুরোটা পরিষ্কার হয়ে গেছে, এবার শান্তি, চারপাশটা দেখুন একদম ঝকঝক করছে, আর এটাই হচ্ছে মনের শান্তি, সাথে মেঝেগুলোও একদম চকচক করছে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।